তোমাদের একটা সুন্দর গল্প পাঠ করে শোনাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। গল্পটির নাম বিপিন বিহারীর বিপদ। লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। ছুটির সকাল, বাজার থেকে ফিরে সবে খবরের কাগজটা খুলে বসেছি, অমনি বিপিনবাবু এসে হাজির। ধপাস করে সোফায় বসে বললেন, সুখে আছেন মশাই? এদিকে আমার যে সর্বনাশ হয়ে গেল। অবাকই হলাম একটু। বিপিন বিহারী বটব্যাল একজন নিপাট ভালো মানুষ, পাড়ার কোনো সাথে পাচে থাকেন না, বিনা প্রতিবাদে বারোয়ারি পুজোর চাঁদা দিয়ে দেন, লোকের বিপদে আপদে যেচে সাহায্য করেন, কারো সঙ্গে ঝগড়া নইব নইব চ। এমন মানুষের কি বিপদ ঘটল রে বাবা? ঘাবড়ে যাওয়া মুখে জিজ্ঞেস করলাম, কেন, হলো কি? আর বলবেন না, যা ঝকমারিতে পড়েছি। বিপিনবাবু পা তুলে বাবু হয়ে বসলেন। কাল ছিল আমার পেনশন তোলার দিন। সকাল থেকে মেজাজটা ভারী ফুরফুরে হয়েছিল। ঘুম থেকে উঠেই ব্যাগ হাতে সোজা চলে গেলাম বাজার। দেখেছেন তো বাজারটার কি হাল। দু ফোঁটা বৃষ্টি হলো কি না হলো, অমনি কাদায় কাদায় ছয়লাভ। তার ওপর পরশু রাতে এমন জোরে নেমেছিল। পড়ে গিয়েছিলেন নাকি কাদায়? চোট পেয়েছেন? আহা, এই বুড়ো বয়সে! না না, পড়ব কেন? আমি মশাই গাঁয়ের ছেলে, কাদায় হাঁটা আমাদের অভ্যেস আছে। জানেন তো আমার দেশ কোথায়? ন্যাজাট। ওখানে আপনাদের শহুরে শৌখিন কাদা নয়, রীতিমতো এঁটেল মাটি। পা একবার কাদায় ঢুকলো তো বেরোনোর পরে আস্ত কাদার গাম্বুর। ওই কাদায় কত হাডুডু খেলেছি, ফুটবল পিটিয়েছি। আপনাদের শহরের ওই কাদা আমার কি করবে? একটু আশ্বস্ত হয়ে বললাম, যাক, আঘাত পাননি তাহলে? প্রশ্নই ওঠে না। পকেট থেকে ডিবে বের করে বিপিনবাবু নস্যি নিলেন একটি। তা কাদা মারিয়ে ঢুকলাম তো মাছের বাজারে। ঢুকেই ভিড়মি খাওয়ার জোগাড়। কেন কেন, কি দেখলেন সেখানে? ইয়া বড় বড় ইলিশ! আহা, কি তাদের রং, কি রূপ! গায়ে যেন রূপো ঝিলিক কাটছে। জিজ্ঞেস করলাম, কোথাকার মাছ ভাই? বলল, কোলাঘাটের। এমন মাছ আর এ বছরে আসেনি বাবু, নিয়ে যান, ঠকবেন না। ব্যাস, অমনি লোভে পড়ে গেলাম। কিনে ফেললাম একখানা 1.5 কেজির ইলিশ। বুঝেছি, ওই ইলিশই কেলেঙ্কারি ঘটিয়েছে। মাছ পচা বেরোলো তো। দূর মশাই, বিপিন বটব্যালকে মাছে ঠকাবে? আমার হলো গিয়ে জহুরির চৌ। কানকো দেখে বলে দেব সে মাছ কখন জালে পড়েছে। তাহলে বৌদি কি ইলিশ মাছ পছন্দ করেন না? বলেন কি মশাই, সে তো ইলিশ তোলা তোলা করে খায়। সে কাঁটা চচ্চড়ি খাবে বলে পুঁই শাক আনলাম, সঙ্গে কুমড়ো, বেগুন, ঝিঙে, বাজার ঢুঁড়ে ঢুঁড়ে অসময়ের মূলো। বাহ, এ তো ভালো ব্যাপার। এতে ঝকমারিটা কোথায়? রান্নাটা বুঝি জুতের হয়নি? আমার গিন্নির হাতের রান্না তো খাননি? অমৃত মশাই, অমৃত! অমন উত্তম ইলিশ ভাপা একবার খেলে মৃত্যু পর্যন্ত জিভে লেগে থাকবে। নিজেকে সামলাতে পারলাম না মশাই, লোভে পড়ে একটার জায়গায় 3 পিস খেয়ে ফেললাম। ও, মাছ খেয়েই সর্বনাশ? বুক আইঢাই, অম্বল, বদহজম? আজ্ঞে না স্যার, ও সব মিনমিনে রোগ হবে আজকালকার ছেলে ছোকরাদের, যারা ব্রয়লার মুরগি কাটাপোনা ছাড়া কিছু খেতে শেখেনি। আগে আগে তো নেমন্তন্ন বাড়িতে আমার খাওয়া দেখতে ভিড় জমে যেত। একবার 66 পিস মাছ খেয়েছিলাম বিয়ে বাড়িতে, সঙ্গে 85টা রসগোল্লা। রস চিপে নুন মাখিয়ে নয়, রস শুদ্ধ। বলতে বলতে বিপিনবাবুর চোখ জল জল। শরীরের জোশ এখনও যায়নি মশাই, এখনও লোহা চিবিয়ে হজম করতে পারি। আমার ধন্দ লেগে যাচ্ছিল। এমন মহান শক্তিসম্পন্ন লোকের বিপদ এলো কোত্থেকে? মুখ ফসকে বেরিয়ে গেল। তাহলে সর্বনাশটা কি, সেটা বলতেই তো আসা। বিপিনবাবু নড়ে বসলেন। তারপর তো বুঝলেন। খেয়ে দিয়ে তো বেরোলাম, ছাতাটা বগলে নিয়ে। মরে গিয়ে পান খেলাম একটা। পান অবশ্য রোজ খাই না। যেদিন আহারটা উত্তম হয় সেদিন আমার পান একটা চাই, মিষ্টি পান, তাতে গদগদে করে
গুলকান্ত দেওয়া থাকবে, খাবলা করে চমন বাহার, এবং পাতাটাও হবে মিঠে। লোকটার এই দোষ, বড্ড বেশি বকে, কিছুতেই মূল প্রসঙ্গে আসতে চায় না। অধৈর্যভাবে বললাম, নিশ্চয়ই পান থেকে আপনার কোনো বিপত্তি হয়নি। আমার কথার বাঁকা সুরটা টের পেয়েছেন বিপিনবাবু। হেসে বললেন, চটেন কেন, শুনুনই না। পানের পিঠটা ফেলে বাস স্টপে এসে দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে বাস। উঠলাম তো বাসে, আর তখনই গা গুলিয়ে উঠল। বললাম তো আপনাকে, আমি সেই ধাতুতেই গড়া নই। ভর পেট খেয়ে কতবার নাগরদোলায় চড়েছি, একটা দিনের তরেও গা গুলোয়নি। তাহলে হলোটা কি? পকেটমার, ছিনতাইবাজের পাল্লায় পড়লেন? হুঁ, ছেলেবেলার এক বন্ধুর সঙ্গে দেখা, হরিসাধন। একসঙ্গে স্কুলে পড়তাম আমরা। হরিসাধনটা ছিল বেজায় ডান পিঠে। স্কুলের পেছনে একটা নারকোল গাছ ছিল। টিফিনের সময় গাছটায় তরতর করে উঠে গিয়ে ডাব পেড়ে আনতো। যাদের গাছ তাদের সঙ্গে এই নিয়ে যে কত ঝামেলা হয়েছে। একবার তো তারা হেড স্যারের কাছে কমপ্লেন ঠুকে দিল। আমাদের হেড স্যার ছিলেন বেজায় কড়া। তার দাপট কী ছিল বাপরে! একবার চোখ লাল করে তাকালে আমরা ভয়ে শুকিয়ে যেতাম। সেই হেড স্যার গুনে গুনে 25 বেদ লাগিয়েছিলেন হরিসাধনকে। বেচারার হাতের চেটো ফুলে ঢোল, অথচ বাড়িতে বলতেও পারছে না। প্রহারের কারণ শুনলে তারাও ছেলেকে উত্তম মধ্যম দেবেন। বাজারে একটা বরফের দোকান ছিল, সেখান থেকে বরফ এনে রুমালে বেঁধে পুলটিস লাগানো হলো হরিসাধনের হাতে। তাতেও কি হরিসাধনের দৌরাত্ম্য কমেছিল? একটুও না। একদিন তো নিজেরই বাড়ির আম গাছ থেকে আম চুরি করতে গিয়েছিল। হরিসাধনদের ওই আম গাছখানায় কী ভালো আম যে হতো, খিরসাপাতি, কি মিষ্টি, কি মিষ্টি! আপনাকে যে কি করে বোঝাই, ওই আম মুখে দিলে টের পাওয়া যায় কেন আমাকে রসালো বলে। মেন লাইন ছেড়ে কড লাইনে ঢুকে পড়েছেন বিপিন বিহারী। বাধ্য হয়ে গলা খাকারি দিতে হলো। তা সেই হরিসাধনবাবুর সঙ্গে দেখা হওয়ার সুবাদেই কি? ছি ছি! বিপিনবাবু এক হাত জিভ কাটলেন। পুরনো বন্ধু কখনো বিপদে ফেলতে পারে, তাও আবার হরিসাধনের মতো বন্ধু। যেমন ডাকাবুকো তেমনই বন্ধু বৎসল। কতবার যে বন্ধুদের জন্য ও মারপিট করেছে, কাল নিশ্চয়ই ওকে তেমনটা করতে হয়নি। অতি কষ্টে থামালাম বিপিন বিহারীকে। না না, মারামারি করার বয়স আর আমাদের কোথায়। বিপিনবাবু লজ্জা পেলেন। তবে হরিসাধন এখনও দিব্যি তাগড়াই আছে। পুলিশে চাকরি করতো তো, ঢুকেছিল এএসআই হয়ে, রিটায়ার করেছে ডিএসপি পোস্ট থেকে, বেশ অনেকটাই উঠেছিল। কি বলেন? তবে তার সঙ্গে আপনার সর্বনাশের কোনো সম্পর্ক আছে বলে তো মনে হয় না। নেই তো। বিদ্রূপের খোঁচাটা হজম করে নিলেন বিপিন বিহারী। এতটুকু অপ্রতিভ না হয়ে বললেন, তবে কি জানেন, হরিসাধন আমায় অবাক করে দিয়েছে। কী রকম? আমি যে ব্যাংক থেকে পেনশন তুলি, ওরও পেনশন সেই ব্যাংকেই। হরিসাধনও 3 বছর হলো রিটায়ার করেছে, আমিও তাই। অথচ আমাদের দুজনের এর মধ্যে একবারও দেখা হয়নি। একই রুটের বাসে যাই, সেখানেও না। এই নিয়ে আমরা দুজনে জোর একচোট হাসাহাসি করলাম। তারপর বাস থেকে নেমে দুজনেই গুটি গুটি পায়ে ব্যাংকে। তখনই বুঝি কিছু ঘটলো, মানে কোনো ফ্যাসাদে পড়লেন? ব্যাংকে আবার কিসের ফ্যাসাদ? মাঝে মাঝে আমাদের মতো পেনশনারদের লাইনটা বড্ড বড় হয়ে যায়, এই যা। তা আমি তো খেয়েদেই বেরোই, বাড়ি ফেরার কোনো তাড়া থাকে না। আমার অসুবিধেই বা কিসের? আর কাল তো কপাল গুনে কাউন্টার ফাঁকাই ছিল। দুজনেই টাকা পকেটস্থ করলাম, তারপর গিয়ে বসলাম কার্জন পার্কে। বোঝেনি তো, এতকাল পর দেখা। কতকাল পর জানেন? পাক্কা 40 বছর। শেষ যখন দেখা হয়েছিল তখনও বিয়ে পরীক্ষায় গাড্ডু মেরে ফ্যাপা করে বেড়াচ্ছে, আর আমি সবে রেলের চাকরিতে ঢুকেছি। একদিনের জমা কথা কি সহজে ফুরোয়? হরিসাধন ওর পুলিশ জীবনের এককারি রোমহর্ষক কাহিনী শোনালো। আমিও আমার অফিসের গাল গল্প করলাম। আড্ডা মারতে মারতে কখন বিকেল 4টে। হরিসাধন বলল, চলো, অনেকদিন ডেকার্স লেনের ঘুগনি খাইনি, আর জম্পেশ করে ঘুগনি আলুর দম সাঁটাই। আমার তখনও পেট গজগজ, তবু জিভটা কেমন গুলিয়ে উঠল। ডেকার্স লেনের ঘুগনি জানেন তো, দারুণ ফেমাস। পাতলাও নয়, ঘনও নয়, মটর শক্তও নয়, গলা গলাও নয়, ঝাল মশলা একেবারে মাপা। শাস্ত্রে বলেছে, লোভে পাপ, পাপে মৃত্যু। স্বাস্থ্য বচন উপেক্ষা করে নিলাম 1 প্লেট। সেটা সাবার করেও
থামতে পারলাম না, ফের 1 প্লেট নিলাম। বুঝেছি সেই ঘুগনি খেয়েই পেট খারাপ। সকাল থেকে কবার গেলেন বাথরুমে? ধুস, বললাম না আপনাকে আমার কখনো পেটের অসুখ হয় না। সামান্য 2 প্লেট ঘুগনি আমার কি করবে? ও, হতাশ গলায় বললাম, তাহলে আর কি? আমি আর হরিসাধন ঘুগনি সাঁটিয়ে উঠে পড়লাম। ও গেল মেয়ের বাড়ি শ্যামবাজার, আর আমি উঠলাম ফিরতি বাসে। তখন সবে ছুটি হয়েছে, বাসে রীতিমতো ভিড়। কোনো রকমে গাদাগাদি করে দাঁড়িয়েছি, পকেটে পেনশনের টাকা। আমার মতো রিটায়ার্ড মানুষের সারা মাসের সম্বল। হায় হায়, টাকাটাই গেল তো। খাড়া হয়ে বললাম, পিকপকেট? মাথা খারাপ, পকেট মারবে আমার? সারাক্ষণ পকেটে হাত চেপে দাঁড়িয়ে বাছাধনদের সাধ্য কি আঙুল গলায়? তবে যাই বলুন, এক বগলে ছাতা ধরে অন্য হাতে পকেট সামলানো কি মুখের কথা? মনে মনে তখন খুব রাগ হচ্ছিল। কেন যে ছাতা নিয়ে বেরোলাম, বলতে পারেন প্রিয় ছাতাটাকে অভিশাপই দিচ্ছিলাম বেশ। সেই প্রিয় ছাতাই বুঝি গেল শেষে। ঠিক উল্টো, ছাতাই বরং কাজে লেগে গেল। বাস থেকে নামার পরপরই ঝেঁপে বৃষ্টি এলো। মনে আছে কাল? হলো মাত্র 10 মিনিট, কিন্তু তার কি ভয়ঙ্কর তোড় ছিল বলুন। পেট আমার পোক্ত বটে, তবে ফুসফুস দুটো তো ঝরঝরে। বৃষ্টির ফোঁটা গায়ে পড়লেই শুরু হয়ে যায় সর্দি কাশি। দেখ না দেখ, শয্যা নিতে হয়। ওই ছাতার কল্যাণেই কাল বেঁচে গেলাম বলা যায়। টাকাটাও ভিজল না। বাহ, এই যে দেখি সবই ভালো ভালো ঘটনা। চাই ভালো। বাড়ি ফিরে কি দেখি জানেন? গিন্নি অন্ধকারে বসে মুখ কালো করে। কেন কেন? আপনার দেরি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বুঝি? আমার জন্য উদ্বেগ? সেই কপাল কি করেছি মশাই, ফিউজ উড়ে গিয়েছিল মেন মিটার থেকে। ভাবুন, এই গরমে যদি কারেন্ট না থাকে। ইলেকট্রিক মিস্ত্রিদের তো জানেন, ভগবানকে পাওয়া সহজ, কিন্তু তাদের দর্শন মেরা ভার। ও, তার মানে সারা রাত কাল ঘুমোতে পারেননি? সেদ্ধ হয়েছেন গরমে? তাই হতাম যদি নিজে ইলেকট্রিকের কাজ না জানতাম। ওই সব টুকটাক কাজের জন্য আমি মেকানিকের অপেক্ষা করি না মশাই। এই তো গত হপ্তায় আমার জলের কলটা খারাপ হয়ে গেল, আমি থোড়াই প্লাম্বারের পেছনে দৌড়েছি? আমার মশাই আপনা হাত জগন্নাথ। সোজা চলে গেলাম ওয়েলিংটন। কল কিনলাম, পাইপ কিনলাম। ভাবতে পারবেন না মশাই, ওখানে পাইপ কল সব কি সস্তা, বিশেষ করে চাঁদনি মার্কেটের দিকটায়। এখানে যে জিনিসের জন্য 100 টাকা হাঁকে, ওখানে তার দাম মেরে কেটে 60। মিস্ত্রিও কলে হাত দিল না, দিলেই 50-60 টাকা চাইতো। তাহলে কতগুলো টাকা বেঁচেছিল বলুন। তবে কাল ওই অন্ধকারে ফিউজ ছাড়াতে গিয়ে, আহা, কারেন্ট খেয়েছেন বুঝি? না মশাই না, মনের মতো তার খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎই মনে পড়লো, আছে তো তার বাথরুমের লফটে পুরনো তার, প্লাস্টিকে মুড়ে রাখা আছে। সঙ্গে সঙ্গে ওই অন্ধকারে অ্যালুমিনিয়ামের ঘরাঞ্চিতে চড়ে হাতড়ে হাতড়ে বের করলাম তার। তারপর ফিউজ লাগানো তো 2 মিনিটের কাজ। তবে হ্যাঁ, ফিউজের তার লাগাতে হয় খুব মেপে জুপে। বেশি মোটা হলে মেইন উড়ে যাবে, বেশি সরু হলে নিজেই ঘন ঘন জ্বলবে। অবশ্য আমার হাত পাকা, একবার যদি ফিউজটা লাগাই 6-8 মাস নিশ্চিন্ত। ওরে বাবা, এই যে দেখি রুশি সৈনিক, রোদে পড়ে না, জলে ভেজে না, আগুনে ঝলসায় না, কারেন্ট খায় না, জাগতিক সমস্ত বিপদই তো টপকে টপকে চলে যান। এমন মানুষের কি বিপদ ঘটা সম্ভব? নতুন করে আর প্রশ্ন করতে সাহস হচ্ছে না। কোন কথা থেকে বিপিনবাবু কোন কথায় চলে যাবেন ঠাউর করা দায়। ভয়ে ভয়ে বললাম, সর্বনাশের কথা পরে হবে, এখন একটু চা খাবেন তো? চা? বিপিন বিহারীর পৌর মুখখানা সহসা খুশিতে উদ্ভাসিত। অবশ্যই অবশ্যই। আরে, ওই সর্বনাশের কথাই তো আপনাকে বলতে এসেছি মশাই। মানে? কাল রাত্রিরে ছেলে এসেছিল, কথা নেই বার্তা নেই, দুম করে 2 দিনের জন্য মাকে নিয়ে চলে গেল নিজের ফ্ল্যাটে। আপনার বৌদিও হয়েছেন তেমনই, নাতি নাতনির সঙ্গে মৌজ করবেন বলে তিনিও ড্যাং ড্যাং করে ছুটলেন। আমার রান্নার মেয়েটা আসবে সেই বেলা 10টায়। এদিকে হেঁ, বুঝলেন কি না, আমি গ্যাসটাও জ্বালতে পারি না। বলুন, এটা কি আতান্তর নয়? সকালের নেশার চাটা কি আমি রাস্তায় গিয়ে খাবো? যাক, শেষ পর্যন্ত তাহলে ঝুলি থেকে বেড়াল বেরোলো। ঠিকই তো, এত বড় বিপদ কারো ঘটে নাকি? হাসি মুখে বললাম, সামান্য চা খাবেন? এ আর এমন কি, আগে বললেই পারতেন। কি করে বলবো? আপনি বলার সুযোগ দিচ্ছেন, তখন থেকে একের পর এক গপ্প জুড়ে যাচ্ছেন। উফ, মাথাটা আমার ধরে গেল মশাই। সকালবেলা কি করে যে এত বকবক করতে পারেন? একটা সোজা কথা সোজাভাবে বলবো তারও উপায় নেই। হক কথা, ধান ভানতে কে এতক্ষণ শিবের গীত গাইছিল? আমিই তো।